আমরা সহকর্মী তানভীর জনির প্রতিবেদনটি দেখছিলাম। নেপালে উত্তাল এই পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। তানভীর জনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনি, আপনার কাছে শুরুতেই জানতে চাই, নেপালের সবশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আপনার কাছে আছে? ধন্যবাদ শম্পা। আমরা যদি নেপালের বর্তমান পরিস্থিতি দেখি, সবচেয়ে বড় যে খবরটা সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ। এবং এই মুহূর্তে আসলে দেশটির দায়িত্বে কে নেবেন, আমরা গণমাধ্যমগুলোতে দেখছি যে এই মুহূর্তে আসলে সেনাবাহিনী দায়িত্ব নিতে পারেন। কিন্তু জেনজিদের যে আন্দোলনের যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে এক হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ এবং নতুন সরকার গঠন করা, এবং সেটাকে হচ্ছে নতুন একটা নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে ক্ষমতায় বসানো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী ইমার্জেন্সি বা জরুরি অবস্থার সিচুয়েশনের জন্য বর্তমানে হয়তোবা সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে তারপর একটা নির্বাচনের আয়োজন করবেন, কিন্তু সেটাতে একটু সময়ের প্রয়োজন। এখন দেখার বিষয় হচ্ছে যে জেনজিদের সেই আন্দোলনটা আসলে থামে কিনা। তাদের যে দাবিটি ছিল, প্রথমে যেহেতু শুরু করেছিল যে সোশ্যাল মিডিয়ার ব্যান, 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য যে আন্দোলনটি শুরু হয়েছিল, পরবর্তীতে সেটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এর পেছনে কারণ হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে সরকারের যে দুর্নীতি বা অনিয়ম বা তাদের মন্ত্রী এমপি বা রাজনীতিবিদদের ছেলে মেয়েদের যে বিলাসবহুল জীবন, এইগুলো নিয়ে আসলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবার মধ্যে একটা ক্ষোভের জন্ম নেয়। এবং যখন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হওয়ার উপর প্রভাবিত হয়, জেনজিদের একটা বড় অংশই কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে যে তাদের লাইফস্টাইল বলি, তাদের দৈনন্দিন জীবনের সব কাজ এবং অনেক অনলাইন ব্যবসার সঙ্গেও একটা বড় অংশ জড়িত। নেপালের প্রায় 90% মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং তাদের একটা বড় অংশই হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। এবং বর্তমানে 1,35,00,000 হচ্ছে ফেসবুক ব্যবহারকারী, দেশটির জনসংখ্যা মাত্র 3 কোটি। তো একটা বড় অংশ যখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তখন তাদের মধ্যে ক্ষোভটা আসলে কি খুব তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। এবং এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু আপনার একটি প্রতিবেদন আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করি সেটি দেখব। এবং এই সঙ্গে আপনি যে প্রসঙ্গটি এনেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সেরকম একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এর পিছনে কি কোনো ভূ রাজনৈতিক চাল আছে কিনা, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আসলে দক্ষিণ এশিয়ার মধ্যেই আসলে এখন বর্তমানে পুরো বিশ্বের মধ্যেই আসলে এই রাজনৈতিক অস্থিরতা তো চলছে। আমরা দেখছি যে বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে শুরু, তারপর বাংলাদেশ, সম্প্রতি আমরা ইন্দোনেশিয়াতে একই ধারায় আসলে নেপালের যারা প্রোটেস্ট বা আন্দোলন করছেন তারাও কিন্তু বলছেন যে তারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, যে যারা একনায়কতন্ত্র বা যে ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে আসলে হটানো সম্ভব শুধুমাত্র নৈতিক দাবি বা আন্দোলনের মাধ্যমে সবকিছুই আসলে অধিকার রক্ষাই সম্ভব। সেই ক্ষেত্রে হচ্ছে যে ভূ রাজনৈতিক ইস্যুটা যদি আমি বলি, সেখানে হয়তো বা থাকতে পারে, কিন্তু সেটা তো আসলে সরাসরি কেউ হস্তক্ষেপ করবে না। নেপালের যেহেতু একটা বড় আয়ের উৎস হচ্ছে পর্যটন, এবং সেখানে অনেক পর্যটক সেই দেশে আছেন। এবং আমরা যখন দেখছি যে আন্দোলন যখন শুরু হয়, তখন বিভিন্ন দেশ থেকে, যেমন ভারত থেকেও একটা সতর্কবার্তা দিয়েছে যে তাদের নাগরিকদের যেন নিরাপদে ফিরে আসেন বা যেখানেই থাকেন নিরাপদে থাকেন। আমাদের বাংলাদেশ ফুটবল দলও গিয়েছিল, তারাও আসলে ওই পরিস্থিতি দেখে ফিরে এসেছেন। অ্যাকচুয়ালি ওই রাজনৈতিক পরিস্থিতিতে আসলে কিছুটা হয়তোবা ইনভলভমেন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে, তবে এখানে যারা আন্দোলন করছে বা তরুণ প্রজন্ম, তাদের কি আসলে মূল ক্রেডিটটা দেওয়া উচিত। কারণ কি, তারা শুরু থেকে এই আন্দোলনটা কিন্তু 1 দিন বা 2 দিনের নয়, যদিও 2 দিনের সহিংসতার কারণে আজকের এই ফলটা এসেছে, কিন্তু এই সহিংসতাটা বা এই আন্দোলনটা চলছে কিন্তু বছর থেকে বছর ধরে। 2016-17 থেকেই সরকার বিরোধী যে আন্দোলনগুলো ছিল, ওইগুলোরই আসলে ফলপ্রসূ হচ্ছে যে এই আজকের এই ফলাফল। আচ্ছা, আমরা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে এমন একটি তথ্য আপনার কাছ থেকেও পেয়েছি এবং আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে পেয়েছি। এই কথাটি আমরা আসলে কতটা জোর দিয়ে বলতে পারছি, বা এমন কোনো মাধ্যম থেকে আমরা এটি পাচ্ছি কিনা যে একদমই নির্ভরযোগ্য একটি সূত্র থেকে আমরা পেয়েছি, এরকম কোনো তথ্য আছে কিনা? এখন পর্যন্ত আসলে ওইরকম নির্ভরযোগ্য তথ্য আসলে পাওয়া যায়নি। কিন্তু আমরা কাঠমান্ডু পোস্টের একটা প্রতিবেদন দেখলাম যে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে মন্ত্রীদের বিভিন্ন জায়গায় পালানোর জন্য বা দেশ ছাড়ার জন্য সহযোগিতা করছে। এবং এই পরিস্থিতিতে দেশকে যদি স্থিতিশীল বর্তমানে আন্দোলনকে দমাতে বা
স্থিতিশীল রাখতে অবশ্যই কাউকে না কারো ক্ষমতায়, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে সেনাবাহিনী নেওয়ার ক্ষমতাটা সম্ভাবনাটা অনেক বেশি। আপনার কাছে আরেকটি কথা একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে অর্থাৎ প্রতিবেশী দেশ, সেই দেশগুলোর প্রতিক্রিয়া কি? এই যে নেপালেও এমন একটি ঘটনা ঘটলো, সেই দেশগুলোর প্রতিক্রিয়া কিছু জানতে পারছেন কিনা? প্রতিবেশী দেশগুলো আসলে সবসময়, যেহেতু নেপাল হচ্ছে আসলে আমরা অনেক সময় বা বলি যে সেটা ভারতের আন্ডারেই আছে, মানে ভারত সরকারই মনে হয় অনেকটা চালায়, এরকম একটা ধারণা আছে। কিন্তু আসলে ওই রকম রাজনৈতিকভাবে প্রভাবিত করতে না পারলেও আসলে অর্থনৈতিকভাবে অনেকটাই প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য হোক বা পর্যটনের যে জায়গাটা হোক, এবং নেপালের একটা বড় অংশ এখন বিভিন্ন দেশে বসবাস করছেন, এবং তাদের প্রবাসী আয়ের যদি আমি দেখি 3/1 অংশই আসে জিডিপির এই প্রবাসী আয় থেকে। যারা বিদেশে আছেন তারাও কিন্তু উদ্বিগ্ন তার নিজ দেশ নিয়ে, যদিও তারা বিদেশে আছেন, তারা বিদেশে চলে যাওয়ার পেছনেই কারণেই কিন্তু ছিল যে সরকারের দুর্নীতি, অনিয়ম, এসব অর্থনৈতিক অস্থিরতার জন্য তারা আসলে অনেকটা বিরক্ত। তারা ভবিষ্যৎকে অন্ধকার দেখছে নিজের দেশে, এই জন্য কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। তো অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রভাবিত না থাকলেও আসলে অর্থনৈতিকভাবে অনেকটা প্রভাব রয়েছে নেপালের প্রতি। নেপালে যারা অবস্থান করছে এই মুহূর্তে, বিশেষ করে যারা বিদেশি নাগরিক, তাদের ক্ষেত্রে আসলে নির্দেশনা কেমন, বা তারা এখন কি করবেন? তাদের এখন একটাই নির্দেশনা, সেটা হচ্ছে যে নিরাপদে থাকা এবং নিরাপদে তাদেরকে দেশে ফিরিয়ে আনা, এবং সেই ব্যবস্থাগুলো আসলে প্রত্যেকটা দেশ নিজ নিজ দূতাবাসের মাধ্যমে বা নিজ নিজ কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই সেটা করার চেষ্টা করবে আর কি। আমরা একটু এই মুহূর্তে আপনার কাছে নেপালের যে ভূ রাজনৈতিক পরিস্থিতিটা চলমান আছে এবং আশপাশের দেশগুলোর সাথে তার যে সম্পর্ক, সেই ভূ রাজনৈতিক পুরো পরিস্থিতিটা জানতে চাই। নেপাল একসময় ছিল রাজতন্ত্র, এবং প্রায় 240 বছর বা 39 বছরের একটা বিশাল রাজতন্ত্রের পতন ঘটিয়ে কিন্তু আসলে 2006 সালে যখন মাওবাদী বা মৈতীদের সঙ্গে যখন একটা শান্তি চুক্তি হয়, তখন তারা আস্তে আস্তে ধর্মনিরপেক্ষতায় আসে, এবং সেটা 2008 সালে একটা শান্তি চুক্তির মাধ্যমে তারা ধীরে ধীরে গণতান্ত্রিক উপায়ে আসে, এবং 2015 সালে সেটা হচ্ছে যে একটা সংবিধান প্রণয়নের মাধ্যমে তারা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে তাদের সংবিধানে সমকামীদের অধিকার রক্ষায় একটা বিধান করা হয়েছে, সেটা একমাত্র শুধু নেপালেই আছে। এইসব পরিস্থিতিতে নেপাল আসলে অর্থনৈতিকভাবে যদি সে আলাদা হতে চাচ্ছে, তখনই ভারত, আমরা জানি যে এখনও ভারতের রুপি নেপালে চালু আছে। তো তারা ভারতের বা অন্যান্য দেশে বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আসলে একটু আলাদা হতে চায়। তারা অ্যাজ এ রাষ্ট্র হিসাবে অন্য দেশের রাজনৈতিক প্রভাব নিয়ে তারা চলবে, সেটাও তারা চায় না। এবং তরুণ প্রজন্ম বারবার এটাই বলছে যে আমরা কোনো আন্তর্জাতিক অঙ্গনের কোনো প্রভাব দ্বারা যেন নেপাল সরকার বা নেপালের মানুষ চাপে না থাকে, সেই ধারা থেকে আমরা বের হতে চাই। এবং আন্দোলনের মূল একটা অংশই ছিল এটা, যে এখন আমরা নির্ভরশীল হব, আত্মনির্ভর হয়ে আমরা নিজেদের মতো করে চলব। আমরা সংবাদে যেটি জানতে পেরেছি যে এই যে তরুণ প্রজন্মদের যে ক্ষোভ রয়েছে, সে ক্ষোভই হচ্ছে এই আন্দোলনের বড় কারণ। এর বাইরে আরো কোনো কারণ, দ্বিতীয় কোনো কারণ বা গৌণ কোনো কারণ সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা? মূল কারণটা ছিল সোশ্যাল মিডিয়া ব্যান। এর পিছনে কারণ ছিল তাদের সংবিধানে একটা সাংবিধানিক একটি সংস্থা আছে, যেমন আমাদের দেশে দুদক, তাদের দেশে একটা দুর্নীতি দমন কমিশনের মতো একটা টাস্ক ফোর্স গঠন করা আছে, যারা সরকারের যাবতীয় দুর্নীতিগুলো খতিয়ে দেখবে। সম্প্রতি যখন একটা ইয়ারবাস কেনার চুক্তি হয়, 2টি ইয়ারবাস কিনে প্রায় নেপাল সরকার 142 কোটি রুপি রাষ্ট্রীয় কোষাগার থেকে আসলে দুর্নীতি করা হয়, তখন এই টাস্ক ফোর্স এই গঠনটা যখন তদন্ত করে, তখন তারা এই জিনিসটা দেখতে পায়। তখন হচ্ছে 4 থেকে 5 জন মন্ত্রীকে জাস্ট দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু কোনো শাস্তি দেওয়া হয় না। এই ক্ষোভটাই আসলে তরুণ প্রজন্মের মধ্যে কাজ করে, যে কেন আমি ট্যাক্স দিচ্ছি, আমি কর দিচ্ছি, আমার টাকায় রাষ্ট্র চলছে, তাহলে আমি কেন এই জবাবদিহিতাটা পাবো না? সেখান থেকে আসলে ক্ষোভগুলো আস্তে আস্তে জমে। তখন তারা সোশ্যাল মিডিয়ায় আসলে প্রথমে আন্দোলনটা শুরু করে, প্রায় 2 থেকে 3 বছর আগে। তারপরে হচ্ছে ঠিক এই মুহূর্তে যখন দেখলো যে দেশের অর্থনীতি দুর্বল, 21% এখনও বেকার,
তাদের মুদ্রাস্ফীতি প্রায় 8%। এমন পরিস্থিতিতে যখন তারা দেখলো যে তাদের রাজনীতিবিদদের যে সন্তানরা আছেন তারা বিলাসবহুল জীবনযাপন করছেন, এবং সেটা কি টিকটক, ফেসবুকে তারা সেই বিলাসবহুল জীবনের ছবি পোস্ট করছেন, এবং ভিডিও যেখানে পোস্ট করছেন। আসলে একটা বড় অংশের মানুষের আয়ের মাধ্যম সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া যখন বন্ধ করলো তখন আসলে তাদের এক ধরনের ক্ষোভ তৈরি হলো। তানভীর জনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত হব। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন স্টুডিওতে সহকর্মী তানভীর জনি।